অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে। কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো -2 সংখ্যা কি আছে? কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি, যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল, কিন্তু 3.5 মাস পরেও বেগম জিয়া এখনও দেশে আছেন, তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই। তো এইটার ক্ষেত্রে কি -2 কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে? এই -2 তো এসেছিল আপনার 1/11-এ। এখন আপনার এই -2 কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি, আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না। দেখলাম 1। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আওয়ামী লীগ হয়েছে, কারণ সে দেশেই নাই, তার নেত্রী পালিয়ে গেছে। সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে। এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে যায়। আওয়ামী লীগ এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাফট একটা রাজনৈতিক দল। আমি আগে থেকে বলছিলাম কথাটা আর কি। তার কোনো রাজনীতি নেই। সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে না, প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে। দে হ্যাভ মিন্টেড মানি লাইক এনিথিং। দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে এবং এটা জনরোষে পালিয়েছে। নর্থদের যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে, পিপলস রেট, জনরোষ, সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিম এতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে জনরোষে। ওকে, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10টা অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে দুটি আপনার 21 আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত। এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21 আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা গেল 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংসগুলো দেখেন সমস্ত, আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয় ভুক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটা কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল, ভদ্রলোকের নাম আমি বলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ, তিনি তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যালি জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, ওটা দিতে why did you try to go deep into it? আমি বলি, শেষ করি প্লিজ। ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে,
ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই, কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টে গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে, আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন, কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস, যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সেই চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে টুইসডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালের সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই উঠতে পারে না। আমরা দেখি যে এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থাকে এটা এসেছে, এবং সেখান থেকে এসেছে they want to get rid of this fascist government, হাসিনা গভর্নমেন্ট, মার্ডারার। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে ওঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না, দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে। আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না, অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটা দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি, আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল, সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপি নেতৃত্বে হয়নি, এই কথাটা বলছেন কেন?
বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে। এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো। তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মাঠেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। এইটা তো আমরা, আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন, এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি জি, প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন, আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি, সরাসরি দেখেছি, বক্তব্য দেখেছি। আমার প্রশ্ন, আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই, তাই তো? মানে এটা এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন? আমরা তো লিডারশিপ, এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি, একটা ক্লেম করেছি, করিনি তো? ওটা যাচ্ছেন কেন? আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে, যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি, ঠিকটা করেছে ছাত্ররা। ওকে, আমরা সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোলের সামনে নিয়ে এসেছি আমরা, তারা কি করেছে সেভাবে ফ্যাসিলিটি গেছে। একটা পয়েন্ট, আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল? আপনার মনে হয় এরকম যে মানে এটা কি জাতীয় সরকার? না, আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলিয়েছি যে আমরা এই সরকারে থাকতে চাইনি, কারণ আমরা মনে করেছি যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা কি আপনার নিরপেক্ষ, নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে। সেই কারণেই আমরা ওইভাবে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি, বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি। নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনারা চেয়েছেন। এই প্রশ্নতে পরে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান হবেন, এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল? অবশ্যই, আমরা সবাই মিলিত আমরা কথা বলেছি, ছাত্ররা বলেছে, কারণ আমাদের সামনে অপশন তো খুব কম ছিল যে কয়জন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তার মধ্যে ডক্টর ইউনূস ডেফিনেটলি নাম্বার 1। ইতিহাসের খাতিরে একটু জানতে চাইছি, ওয়াজ হি দ্য ওয়ানলি অপশন? No, not necessarily only option, but he was the number 1 option. এবং আপনাদের মাধ্যমে সেটা টেবিলড হয়েছিল? ডেফিনেটলি, ওরা ছাত্ররাও করেছে, দিয়েছে, আমরাও দিয়েছি। ওকে, এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয়, এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায়। সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আপনি দেখুন, আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইডগুলোতে যেতেন। জি, আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার, আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ ক্ষতিকর। ওকে, আমি খুব ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া। আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে নেওয়া, একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন? কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইমলাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে, কিন্তু আমি তো দিতে নাও পারি। জি জি,
জি জি, সেটি আপনি আপনার জানাটা তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা, যে এই সরকার আমার কাছে, আমি খুব পরিষ্কার করে বলেছি, জি। আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই। জি। আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কারগুলো তারা দ্রুত শেষ করবে, এবং সেটা স্পষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তারা যাবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু তাদের মূল যে 6টা কমিশন তারা করেছে সেই 6টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া সম্ভব। এটা কোনো ব্যারিয়ার না, নো ব্যারিয়ার। ওকে, আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি, উপরাষ্ট্রপতি, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদ উচ্চকক্ষ, এগুলি খুব গুরুত্বপূর্ণ? মানে এগুলি না, আপনি জিনিসটার ব্যাখ্যাটা বোধহয় আমার মনে হয় যে আপনি আপনার মতো করে দিন।